গল্পের শুরুতে অনেক বছর আগে একটা রাজার প্রাসাদ দেখানো হয়। একদিন রাতে দেখা যায় রাজার মা তার এক মন্ত্রীর কাছে একটা বাচ্চাকে দিয়ে বলে, বাচ্চাটাকে এখনই জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলো। কিন্তু মন্ত্রী বলে, বাচ্চাটা তো কেবলই জন্ম নিয়েছে। কিন্তু রাজার মা কোনো কথা না শুনেই বলেন, আমি এত কিছু শুনতে চাই না, তোমাকে যেটা বলা হয়েছে সেটাই করো, আর এই ব্যাপারে কেউ যেন কিছু জানতে না পারে, এমনকি রাজাকেও কিছু জানানোর দরকার নেই। রাজার মায়ের আদেশে বেচারা মন্ত্রী বাচ্চাটাকে নিয়ে জঙ্গলে চলে আসে। কিন্তু এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটাকে না মেরে সে তাকে একটা ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দেয়। নদীর স্রোতের সাথে ঝুড়িটা ভেসে কিছু দূরে একটা মালির বাড়ির ঘাটে এসে আটকে যায়। দূর থেকে বাচ্চার কান্না শুনে মালির বউ এসে ঝুড়ি সহ বাচ্চাটাকে তুলে নেয়। এরপর সে বাচ্চাটাকে নিয়ে তার স্বামীর কাছে এসে বলে, এই নদী থেকেই আমরা আগে দুটো ছেলে পেয়েছিলাম, আর এখন এই মেয়েটাকে পেলাম। আমরা মেয়েটার নাম রাখবো লিনা, আর ওকে আমাদের মেয়ের মতো করে বড় করে তুলবো। এরপর আমরা 12 বছর পরের সময় দেখতে পাই লিনা এখন বড় হয়ে গেছে। একদিন যখন লিনা সেই নদীর পাড়ে এসে পানি নিচ্ছিল, তখন সেখানে তার বড় ভাই পিটার চলে আসে। পিটার তখন এসে বলে, ফুল গাছ লাগানোর জন্য আমাদের জমি তৈরি করতে হবে, তাই তুমি আমার সাথে দ্রুত চলো। তখন লিনা তার ভাইকে একটা কাঠের তৈরি পুতুল দেখায়। এই পুতুলটা সে নিজে হাতে বানিয়েছে। এরপর দুই ভাই বোন কাজ করতে শুরু করে। পিটার রান্নার জন্য কাঠ কাটছিল, আর লিনা গাছ লাগানোর জন্য মাটি তৈরি করছে। আর তখন দেখা যায় তাদের ছোট্ট ভাই স্যাম দূরে একটা গাছের ওপর বসে তাদেরকে দেখছিল, আর সে তার হাতে থাকা গুলতি দিয়ে তাদের সাথে মজা করছিল। মালি আর তার স্ত্রী এই তিনজনকেই নদী থেকে কুড়িয়ে পেয়েছিল, কিন্তু তারা এই বাচ্চাগুলোকে নিজেদের আপন বাচ্চার মতো বড় করেছে। আর তিন ভাই বোনের ভেতরেও অনেক ভালো সম্পর্ক ছিল। কাজ শেষ করে লিনা সেদিন নদীর পাড়ে খেলতে আসে, আর তখন হঠাৎ করে সে দূর থেকে তিনটা কুকুরকে দেখতে পায়। লিনা কুকুরগুলোর কাছে এসে তাদেরকে আদর করে। আসলে এই কুকুরগুলো ছিল রাজা আলেকজান্ডারের। আসলে রাজা জঙ্গলে শিকার করতে এসেছিল, আর তখন সে নদীর পাড়ে বসে বিশ্রাম নিচ্ছিল। লিনাকে দেখেই রাজার তার স্ত্রীর কথা মনে পড়ে যায়, কারণ তার স্ত্রীর সাথে রাজার প্রথমবার এই নদীর পাড়েই দেখা হয়েছিল। তখন লিনা রাজার দিকে এগিয়ে আসে। রাজার হাতে একটা কাঠের পুতুল ছিল। সেটা দেখে লিনা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, এই পুতুলটা কি আপনি বানিয়েছেন? কিন্তু রাজা উত্তর দেয়, না, এটা আমার স্ত্রী বানিয়েছে, কিন্তু সে এখন আর বেঁচে নেই। তখন লিনা বলে, আমিও কাঠ দিয়ে পুতুল বানাতে পারি। এটা বলে সে রাজার পাশে বসেই একটা কাঠের ঘোড়া বানিয়ে তাকে উপহার দেয়। তারপর লিনা বাড়ি চলে আসে। বাড়ি আসার পর তাদের বাবা মা সবাইকে নিয়ে একসাথে খেতে বসে। অন্যদিকে তখন রাজা তার মহলে ফিরে এসেছে, আর মহলে ফিরে রাজাও তার মায়ের সাথে একসাথে খেতে বসে। খাওয়ার সময় রাজা তার মাকে বলে, আজকে একটা ছোট্ট মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। মেয়েটাকে দেখে আমার স্ত্রী হেলেনার কথা মনে পড়ে গিয়েছিল। মেয়েটা ঠিক হেলেনার মতোই কাঠ দিয়ে সুন্দর পুতুল বানাতে পারত, এমনকি তার কথা বলার ধরনও হেলেনার মতোই ছিল। এটা শুনে রাজার মা চমকে যায়। সে জিজ্ঞেস করে, তোমার সাথে মেয়েটার কোথায় দেখা হয়েছিল? রাজা বলে, জঙ্গলের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে সেই নদীর পাড়ে। এটা শুনে পরের দিনই রাজার মা একটা গাড়িতে করে ওই মেয়েটাকে খুঁজতে বের হয়। নদীর তীর ধরে বেশ কিছু দূর আসার পর তাদের গাড়িটা মালির বাড়ির সামনে এসে দাঁড়ায়। রাজার মা জানলা দিয়ে তাকিয়ে বাইরে দেখে যে মালির পুরো পরিবার তখন বাইরেই ছিল, আর সেখানে তাদের 3 বাচ্চাও ছিল। বাচ্চাদেরকে দেখে রাজার মা চমকে যায়। সে দ্রুত মহলে ফিরে এসে মন্ত্রীর কাছে জিজ্ঞেস করে, আমি তোমাকে যে বাচ্চাগুলোকে মারার জন্য দিয়েছিলাম তাদেরকে তুমি কি করেছো? মন্ত্রী তখন বলে, আমি ওদেরকে মারতে পারিনি, তাই একটা ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। এটা শুনে রাজার মা রেগে গিয়ে বলে, তোমার কারণে আজকে বাচ্চাগুলো বেঁচে আছে, এমনকি তারা খুব সুখেই আছে। আর যদি রাজা কোনোভাবে এই বিষয়ে জানতে পারে তাহলে আমার এত বছরের সব প্ল্যান মাটি হয়ে যাবে। মন্ত্রী তখন জিজ্ঞেস করে, তাহলে আপনি এখন কি করতে চান? রাজার মা বলে, ওই বাচ্চাদের বাঁচতে দেয়া যাবে না, তাদেরকে মরতেই হবে, কিন্তু এবার আমি এটা নিজের হাতেই করব। পরের দিন দেখা যায় লিনা যখন তার বাড়ির বাইরে পোষা হাঁসগুলোকে খাবার দিচ্ছিল, তখন রাজার মা এক
অসহায় ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে তাদের বাড়ির সামনে এসে বসে পড়ে। আর সেখানে বসে কিছুক্ষণ পর পর সে ব্যথায় কাতরে ওঠার অভিনয় করে। তার চিৎকার শুনে লিনা দৌড়ে তার কাছে আসে। রাজার মা লিনাকে বলে, আমি অনেক দূরের গ্রাম থেকে এসেছি, আমি অনেক ক্লান্ত, তুমি কি আমাকে একটু পানি খাওয়াতে পারো? লিনা অনেক ভালো মনের মেয়ে ছিল, তাই সে দ্রুত রাজার মাকে বসিয়ে তাকে পানি এনে খেতে দেয় আর তার পা চাপতে শুরু করে। তখন রাজার মা তাকে চালাকি করে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ছোটবেলা থেকেই এখানে থাকো? লিনা তখন উত্তর দেয়, হ্যাঁ, আমার মা আমাদেরকে এই নদী থেকে কুড়িয়ে পেয়েছিল। রাজার মা বলেন, তাহলে তোমাদের আসল মা বাবাকে? লিনা বলে, সেটা আমরা জানি না। রাজার মা আবার বলেন, তোমাদের কি কখনো জানতে ইচ্ছে হয় না তোমাদের আসল মা বাবাকে? লিনা তখন উত্তর দেয়, না, আমাদের বাবা মা আমাদেরকে অনেক ভালোবাসে, তারা আমাদেরকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয় না। এটা শুনে রাজার মা বলে, কিন্তু তোমাদের যদি কখনো আসল বাবা মায়ের কথা জানতে মন চায় তাহলে জাদুর পাহাড়ে যেও, সেখানে একটা জ্ঞানী পাখি থাকে, আর তাকে যদি তুমি সোনার পাতা আর জাদুর ঝর্ণার পানি খেতে দাও তাহলে সে তোমাদেরকে যে কোনো প্রশ্নের উত্তর দেবে। এমন কিছু নেই যা ওই জ্ঞানী পাখি জানে না। কিন্তু লিনা তখন বলে, জাদুর পাহাড় তো অনেক দূরে, আর এত বড় পাহাড়ে আমরা জ্ঞানী পাখিকে কোথায় খুঁজবো? তখন রাজার মা বলে, সেখানে গেলেই তোমরা জ্ঞানী পাখিকে খুঁজে পাবে। এটা বলে রাজার মা সেখান থেকে চলে যায়। আসলে রাজার মা চাচ্ছিল লিনা আর তার ভাইদেরকে মারতে, কেননা ওই জাদুর পাহাড়ে ছিল অনেক বেশি বিপদ, তাই সেখানে গেলে আর কেউ ফিরে আসতো না। কিন্তু লিনা রাজার মায়ের এই চালাকি ধরতে পারে না। রাতে লিনা তার ভাইদের কাছে এসে বলে, আজকে একটা বুড়ি মহিলা আমাকে বলেছে জাদুর পাহাড়ে এক জ্ঞানী পাখি থাকে, আর ওই পাখিটা নাকি জানে যে আমাদের আসল বাবা মা কে। কিন্তু লিনার কথা শুনে তার বড় ভাই পিটার আর ছোট ভাই স্যাম বলে, আমাদের আসল বাবা মায়ের যদি আমাদের নিয়ে এত চিন্তা থাকতো তাহলে তারা আমাদেরকে কখনো নদীতে ভাসিয়ে দিত না, আর তাই তাদেরকে খুঁজে বের করার কোনো দরকার নেই, চুপচাপ ঘুমিয়ে পড়ো। এরপর সকালে যখন পিটার আর বাকিরা সবাই একসাথে ব্রেকফাস্ট করছিল তখন সে বলে, আমি জঙ্গলে কাঠ আনতে যাচ্ছি, আমার একটু সময় লাগবে। এটা বলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। লিনাও তখন দৌড়ে পিটারের পিছু পিছু এসে বলে, তুমি জাদুর পাহাড়ে যাচ্ছ তাই না? পিটার বলে, হ্যাঁ, কিন্তু তুমি এখানে কাউকে বলো না। লিনা বলে, ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু জ্ঞানী পাখির জন্য সোনার ফল আর জাদুর ঝর্ণা থেকে পানি নিয়ে যেতে ভুলো না। পিটার একা একা হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর দিয়ে জাদুর পাহাড়ের দিকে এগিয়ে যায়। অনেক দূর আসার পর সে জাদুর পাহাড়ের সামনে পৌঁছে যায়। পাহাড়ের নিচে একটা গুহা ছিল। পাহাড়ের সামনে এসে পিটার দেখে সেখানে একটা জাদুর অদৃশ্য দেয়াল ছিল। পিটার তখন ওই গুহার জাদুর দেয়াল পার করে ভিতরে ঢুকে যায়। কিন্তু ভেতরে এসে পিটার দেখে সে একটা নতুন দুনিয়ায় চলে এসেছে। আর সেখানে একটা খেলার মাঠে পিটার একটা সোনার গাছ দেখতে পায়। গাছের নিচে অনেকগুলো পাথর পড়েছিল, আর পাথরগুলোর ওপর একটা বিড়াল বসে আছে। বিড়ালটা পিটারকে ইশারায় বারবার কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু পিটার বিড়ালের দিকে তেমন মনোযোগ দেয় না আর বিড়ালটাকে তাড়িয়ে দেয়। এরপর পিটার গাছ থেকে সোনার ফল পাড়ার জন্য গাছে উঠতে শুরু করে, কিন্তু ফলগুলো সব থেকে উঁচু শাখায় ছিল। অনেক কষ্টে পিটার যখন উপরে উঠে সোনার ফল পাড়তেই যাচ্ছিল তখন সে হাত ফসকে নিচে পড়ে যায়। কিন্তু অবাক ব্যাপার হলো, নিচে পড়তেই পিটার সাথে সাথে পাথর হয়ে যায়। অন্যদিকে বাড়িতে তার ভাই বোনেরা তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক রাত হয়ে গেলেও পিটার বাড়ি ফিরে আসে না। আর তাই মালি আর তার স্ত্রী পিটারের জন্য দুশ্চিন্তা করছিল। লিনা আর স্যামও তাদের বড় ভাইয়ের জন্য টেনশন করছিল। আর তাই তখন লিনা মালি আর তার স্ত্রীকে বলে, পিটার জাদুর পাহাড়ে গিয়েছে সেখানে থাকা জ্ঞানী পাখির থেকে আমাদের আসল বাবা মার কথা জানতে। আর এটা শুনে মালি আর তার স্ত্রী চমকে যায়, আর তখন বলে, তুমি কি জানো না ওই পাহাড়ে যে যায় সে আর কখনো ফিরে আসে না? আর পিটার সেখানে যাওয়ার আগে তোমরা কেউ আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলে না কেন? লিনা এখন তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। মালি তার স্ত্রীকে বলে, তুমি আর লিনা বাড়িতে থাকো, আমি আর স্যাম পিটারকে খুঁজতে যাচ্ছি। এটা বলে তারা রাতেই বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে ভোর হয়ে যায়। মালি আর স্যাম সেই জাদুর পাহাড়ের গুহার সামনে এসে পৌঁছায়। মালি প্রথমে
প্রথমে স্যামকে বাইরে থাকতে বলে নিজেই গুহায় ঢুকে যায়, কিন্তু গুহায় ঢুকতে গেলে দেখা যায় মালি সেই অদৃশ্য দেয়ালে বেঁধে যাচ্ছে। কিন্তু যখন স্যাম ভেতরে ঢোকার চেষ্টা করে সে খুব সহজেই কোনো বাধা ছাড়া ভেতরে ঢুকে যায়। এটা দেখে মালি তার সম্পূর্ণ শক্তি দিয়ে অদৃশ্য দেয়াল ঠেলে ভেতরে ঢুকতে চাইলে দেয়াল তাকে আরো জোরে ছুঁড়ে মারে। অন্যদিকে তখন স্যাম সেই জাদুর দুনিয়ায় পৌঁছে যায়, আর কিছু সামনে আসতেই স্যামও সেই জাদুর গাছ দেখতে পায়। স্যাম গাছের নিচে আসতেই দেখে সেখানে পাথরের ওপর সেই বিড়ালটা বসে আছে। বিড়ালটা স্যামের কাছে এসে তাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু স্যামও বিড়ালটাকে তাড়িয়ে দেয়। তারপর সে তার কাছে থাকা গুলতি দিয়ে সোনার ফল পেরে সেটা নিয়ে সামনের দিকে যেতে থাকে। কিছু দূর আসতেই স্যাম তার সামনে সেই জাদুর ঝর্ণা দেখতে পায়, আর ওখানে উপরে একটা চিল উড়ে বেড়াচ্ছিল। সে ইশারায় স্যামকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু স্যাম চিলের দিকে খেয়ালই করে না। সে একা একা পাহাড়ে উঠতে শুরু করে, কিন্তু কিছু দূর উঠতেই স্যামও পা পিছলে নিচে পড়ে যায়, আর সেখানে সেও পাথর হয়ে পড়ে থাকে। অন্যদিকে তখন রাজা আলেকজান্ডার লিনার বাড়িতে আসে তাকে খোঁজার জন্য, কিন্তু বাড়িতে কেউ ছিল না, কারণ লিনা আর মালির স্ত্রী পিটারকে খুঁজতে খুঁজতে পাহাড়ের কাছে চলে আসে। সেখানে এসে তারা দেখে ভেতরে যেতে না পেরে মালি মন খারাপ করে বাইরেই বসে আছে। মালি তাদেরকে বলে গুহার মুখে একটা অদৃশ্য দরজা আছে, আর এই দরজার জন্য আমি গুহার ভেতরে ঢুকতে পারছি না, কিন্তু স্যাম খুব সহজেই ভেতরে ঢুকে গেছে। এটা শুনে লিনা গুহার দিকে এগিয়ে যায়, আর অবাক করা বিষয় হলো লিনাও খুব সহজেই জাদুর দেয়াল পার করে ভিতরে ঢুকে যায়। ভিতরে এসে লিনা খুঁজতে খুঁজতে সেই সোনার ফলের গাছের কাছে চলে আসে, আর লিনাকে দেখে সেই বিড়ালটাও সেখানে চলে আসে। কিন্তু এবার লিনা বিড়ালটাকে না তাড়িয়ে তাকে আদর করতে থাকে, আর জিজ্ঞেস করে তুমি কি এখানে দুটো ছেলেকে দেখেছো? বিড়ালটা তখন সেই পাথরের উপর ইশারা করে, যেটা আসলে পিটার ছিল। লিনা বুঝতে পারে পিটার পাথর হয়ে গেছে, কিন্তু লিনা তো গাছে উঠতে পারতো না, তাই সে বিড়ালটাকে রিকোয়েস্ট করে তাকে সাহায্য করার জন্য। তখন বিড়ালটা সাথে সাথে গাছে উঠে লিনার জন্য সোনার ফল পেড়ে আনে। লিনা খুশি হয়ে বিড়ালটাকে আবারও আদর করে সেখান থেকে সামনের দিকে যেতে শুরু করে। দেখতে দেখতে সে জাদুর ঝর্ণার কাছে এসে পৌঁছায়। সেখানে এসে লিনা দেখে উপরে একটা চিল উড়ে বেড়াচ্ছে। লিনা তাকে জিজ্ঞেস করে তুমি কি এখানে কোনো ছেলেকে দেখেছো? চিল তখন উড়ে এসে সেই পাথরের উপর বসে, যেটা স্যাম ছিল। লিনা বুঝতে পারে এটা নিশ্চয়ই তার আরেক ভাই। তখন সে চিলকে রিকোয়েস্ট করে তুমি কি আমার জন্য ঝর্ণা থেকে একটু পানি নিয়ে আসতে পারবে, কারণ আমি পাহাড়ে উঠতে পারি না। চিল তখন লিনার থেকে একটা বোতল নিয়ে ঝর্ণা থেকে পানি ভরে সেটা লিনাকে দেয়। এদিকে তখন মহলে রাজার মা তার কাছে এসে বলে পাশের রাজ্যের রাজা তোমার সাথে তার মেয়ের বিয়ে দিতে চায়, আর তাই তুমি বিয়ের প্রস্তুতি শুরু করে দাও। কিন্তু রাজা বলে আমার স্ত্রী মারা গেছে 12 বছর, কিন্তু আমি এখনো তাকেই ভালোবাসি, আর যখন আমি এত বছর দ্বিতীয় বিয়ে করিনি তখন আপনার কেন মনে হচ্ছে যে আমি এখন বিয়ে করব? তখন তার মা বলে কিন্তু তুমি এভাবে কতদিন তোমার প্রথম স্ত্রীর শোকে নিজের জীবন নষ্ট করবে? যার যাওয়ার সে তো চলে গেছে, এখন তুমি তোমার নিজের পরিবারের কথা চিন্তা করো। এটা শুনে রাজা আরো বেশি রেগে যায়, আর সে চিৎকার করে বলে হেলেনা একটা কৃষকের মেয়ে ছিল, আর তাই আপনি কখনো তাকে নিজের বউ হিসেবে মেনে নেননি, আর আপনার এখন আমার চিন্তা হচ্ছে? আমি কাউকেই বিয়ে করব না। অন্যদিকে তখন লিনা সেই জাদুর দেশে এমন একটা গাছের কাছে এসে পৌঁছায় যেখানে অনেকগুলো পাখি বসেছিল। লিনা তখন পাখিগুলোকে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে জ্ঞানী পাখিকে? এটা শুনে সবগুলো পাখি একসাথে বলতে শুরু করে আমি জ্ঞানী পাখি। এটা শুনে লিনা বলে জ্ঞানী পাখি সবসময় সত্যি কথা বলে, আর এখানে তোমরা সবাই নিজেদেরকে জ্ঞানী পাখি দাবি করছো, তার মানে তোমরা সবাই মিথ্যা কথা বলছো, তোমাদের মধ্যে কেউই জ্ঞানী পাখি না। আর তখন লিনা দেখে আরেকটা ডালে একটা পাখি একা বসে আছে। তখন লিনা পাখিটার কাছে এসে বলে তুমি কি জ্ঞানী পাখি? তখন পাখিটা বলে হ্যাঁ আমি জ্ঞানী পাখি, আর তুমি অনেক বুদ্ধিমান একটা মেয়ে। লিনা তখন জ্ঞানী পাখিকে জাদুর ফল আর ঝর্ণার পানি খেতে দেয়। সেটা খেয়ে জ্ঞানী পাখি অনেক খুশি হয়। লিনা জিজ্ঞেস করে আমার দুই ভাই পাথর হয়ে গেছে, তাদেরকে আবার স্বাভাবিক করব কিভাবে? তখন জ্ঞানী পাখি বলে তোমার বোতলে যে জাদুর ঝর্ণার পানি আছে সেটা ওই পাথরের উপর ছড়িয়ে দিলে তারা আবারও স্বাভাবিক মানুষ হয়ে যাবে। এটা শুনে লিনা দ্রুত পানির বোতল নিয়ে প্রথমে ঝর্ণার কাছে আসে, আর সেখানে চিলের দেখানো পাথরের ওপর পানি ছড়িয়ে দেয়। সাথে সাথে স্যাম আবারও মানুষ হয়ে যায়। এরপর তারা দুইজন জ্ঞানী পাখিকে নিয়ে সেই জাদুর ফলের গাছের কাছে আসে। সেখানে
এসে বিড়ালের দেখানো পাথরের ওপর লিনা পানি ছড়িয়ে দেয়। সাথে সাথে পিটারও আবার মানুষ হয়ে যায়। পিটার স্বাভাবিক হয়ে খুশিতে তার বোনকে জড়িয়ে ধরে। এরপর 3 ভাই বোন জ্ঞানী পাখিকে জিজ্ঞেস করে আমাদের আসল বাবা মাকে। তখন পাখিটা কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, তোমাদের আসল বাবা মা হলো রাজা আলেকজান্ডার আর রানী হেলেনা। এরপর লিনা জিজ্ঞেস করে কিন্তু তারা আমাদের জন্মের পর আমাদেরকে ফেলে দিয়েছে কেন? তখন পাখিটা বলে তোমাদের বাবা মা তোমাদেরকে ফেলে দেয়নি, বরং এটা করেছে তোমাদের দাদি। তোমাদের বাবা রাজা আলেকজান্ডার একজন সাধারণ কৃষকের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তোমাদের দাদি এটা মেনে নিতে পারেনি। তাই বিয়ের পর যখন তোমাদের জন্ম হয় তখন প্রত্যেকবার সে মন্ত্রীকে দিয়ে তোমাদেরকে মেরে ফেলার জন্য জঙ্গলে পাঠিয়ে দেয়। কিন্তু মন্ত্রী তোমাদেরকে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আর তোমাদের দাদি বারবার বলেছে রানীর মৃত সন্তান হয়েছে। এটা শুনে তোমাদের মা অনেক ভেঙে পড়ে। তখন লিনা জিজ্ঞেস করে তাহলে আমাদের মা কি এই কষ্টেই মারা গিয়েছিল? পাখিটা বলে না, তোমাদের মা এখনো বেঁচে আছে। এটা শুনে লিনা আর বাকিরা সেখান থেকে চলে আসার জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু পাখিটা বলে তোমাদের এখনো একটা বিষয় জানার বাকি আছে। কিন্তু লিনা আর তার ভাইরা পাখির কথা না শুনে দ্রুত সেখান থেকে বাইরে বের হয়ে আসে। মালি আর তার স্ত্রী বাচ্চাদেরকে সুস্থভাবে ফিরে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়। লিনা তখন মালি আর তার স্ত্রীকে বলে জ্ঞানী পাখি বলেছে রাজা আলেকজান্ডার আর তার রানী আমাদের আসল মা বাবা। আর সে এটাও বলেছে যে রানী এখনো জীবিত, তাই আমাদেরকে এখন রাজাকে এই সত্যটা জানাতে হবে। মালি আর তার স্ত্রীও তখন তাদের সাথে মহলের দিকে যেতে শুরু করে। কিন্তু এদিকে রাজমহলে রাজার মা এখনো রাজাকে নতুন বিয়ে দেওয়ার জন্য জিদ নিয়েই পড়ে আছে। কিন্তু রাজা কিছুতেই এই বিয়েতে রাজি হচ্ছিল না। একটা ঘোড়ার গাড়িতে করে মালি আর তার স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে রাজমহলের দিকে আসছিল। কিছুক্ষণের মধ্যেই তারা মহলের সামনে এসে পৌঁছায়। মালি আর তার স্ত্রী মহলের বাইরে অপেক্ষা করে আর বাচ্চা 3 জন ঘরের ভিতর ঢুকে যায়। মন্ত্রী লিনা আর তার ভাইদের দেখে তাদের সামনে ক্ষমা চায় আর বলে তোমাদের কষ্টের জন্য আমিই দায়ী, তাই তোমরা আমাকে ক্ষমা করে দাও। এরপর মন্ত্রী তাদের 3 জনকে রাজার সামনে নিয়ে আসে আর বাচ্চাদেরকে দেখে রাজার মা ঘাবড়ে যায় আর বলে তোমাদেরকে মহলের ভেতর কে ঢুকতে দিয়েছে? এখনই বাইরে গিয়ে দাঁড়াও। কিন্তু তখন রাজা তাকে থামিয়ে দিয়ে লিনাকে জিজ্ঞেস করে কি হয়েছে? লিনা তখন রাজাকে বলে আমরা 3 জনই আপনার সন্তান। কিন্তু তখন রাজার মা বলে এরা মিথ্যা বলছে। লিনা আবারও বলে আমাদেরকে জাদুর পাহাড়ের জ্ঞানী পাখি সত্যিটা বলে দিয়েছে। আপনার মাই আমাদেরকে মারার জন্য জাদুর পাহাড়ে পাঠিয়েছিল, কিন্তু আমরা 3 জন কোনোভাবে বেঁচে গিয়েছি। এটা শুনে রাজা তার মায়ের ওপর প্রচন্ড রেগে যায় আর তার মাকে বলে আপনি আমার মা হয়ে এত নিচে নেমে যাবেন সেটা আমি কখনো চিন্তা করতে পারিনি। লিনা তখন রাজাকে বলে জ্ঞানী পাখি আরো বলেছে আমাদের মা এখনো বেঁচে আছে। তখন রাজা তার মাকে জিজ্ঞেস করে হেলেনা কোথায়? তখন রাজার মা বলে ওই কৃষকের মেয়েকে আমি রাস্তা থেকে সরানোর জন্য তাকে বলেছিলাম তুমি অভিশপ্ত, তাই বারবার তোমার সন্তান মারা যাচ্ছে। যদি তুমি এই অভিশাপ দূর করতে চাও তাহলে তোমাকে জাদুর পাহাড় থেকে সোনার ফল আর জাদুর পানি নিয়ে আসতে হবে। আর তাই সে এরপর জাদুর পাহাড়ে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। এটা শুনে রাজা তখন বলে তাহলে এই জন্য আপনি আমাকে একটা পচা গলার লাশ দেখিয়ে বলেছিলেন যে রানী মারা গেছে, আর আমি চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করতাম। আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। এরপর রাজা সিপাহীদের ডেকে তার মাকে জেলে বন্দি করতে বলে। তারপর সে বাচ্চাদেরকে সাথে নিয়ে আবারও সেই জাদুর পাহাড়ে চলে আসে। তারা জাদুর গাছের কাছে এসে দেখে জ্ঞানী পাখিটা তখনও সেখানে বসেছিল। রাজা তার সামনে এসে জিজ্ঞেস করে আমার স্ত্রী কোথায়? তখন পাখি একটা পাথরের উপর বসে বলে এটাই রানী। তখন লিনা তার কাছে থাকা জাদুর পানি ছড়িয়ে দেয় আর সাথে সাথে রানী আবারও স্বাভাবিক মানুষ হয়ে যায়। রানীকে ফিরে পেয়ে রাজা অনেক খুশি হয়। সে রানীকে জড়িয়ে ধরে বলে 12 বছর ধরে আমি তোমাকে ভুলতে পারিনি। বারবার আমার মন বলতো আমি একদিন আবারও তোমাকে খুঁজে পাবো। তারপর রাজা রানীকে তাদের বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে তখন রাজার মা জেলে বসে চিৎকার করতে থাকে। পরের দিন রাজা আর রানী বাচ্চাদেরকে নিয়ে মালি আর তার স্ত্রীর বাড়িতে আসে। সেখানে এসে বাচ্চারা তাকে জড়িয়ে ধরে বলে তোমরা কি ভেবেছিলে আমরা তোমাদেরকে ভুলে যাব? তখন রাজা রানী মালিদেরকে বলে আপনারা দুজন আমাদের বাচ্চাদেরকে আপন করে নিয়ে বড় করেছেন, আর আপনারা যে উপকার করেছেন সেটার মূল্য আমরা সারা জীবনেও দিতে পারবো না। আর তাই আজকে থেকে আপনারা আমাদের সাথে মহলে থাকবেন। রাজা আর বাচ্চাদের অনুরোধে মালি আর তার স্ত্রী রাজি হয়ে যায়। এরপর তারা ভেতরে গিয়ে সবাই একসাথে হাসি খুশি ভাবে খাওয়া দাওয়া করতে থাকে। আর তখনই রানী সবাইকে জানায়
যায়। একটা অভিশাপের কারণে শুধুমাত্র রাজা আর তার পরিবারের লোকেরাই ওই জাদুর পাহাড়ে ঢুকতে পারত। আর এখানেই আমাদের গল্পটা শেষ হয়ে যায়। আজকের রূপকথার গল্পটা আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।